স্যার ওকে, হ্যাঁ দেখেন অপারেশনাল সিম্পল বাংলা কথা এটাকে বলি হচ্ছে অপারেশনাল অ্যাম্পলিফায়ার। তার সবচেয়ে বেসিক যে কাজটা হচ্ছে একটা সার্কিট সিগন্যালকে সে অ্যাম্পলিফাই করবে। অ্যাম্পলিফিকেশনের কাজটা কি? সে ফর ইনস্টেন্স আমি যদি বলি এটা একটা সাইনোসয়েড, তাহলে সেটাকে সে অ্যাম্পলিফাই করা মানে হচ্ছে এটা আপনি দেখেন এটা আছে কিনা, বয়লিং এন্ড কন্ডাকশন অ্যাপারেটাস আছে? না নাই। ওকে আচ্ছা, এটা যদি একটা সাইনোসয়েড সিগন্যাল হয়, অ্যাম্পলিফিকেশনের খুব সিম্পল ডেফিনেশন হচ্ছে এটার অ্যাম্পলিটিউডটাকে সে ইনক্রিজ করে দিবে। সে এখানে যদি 2 টু 2 থাকে, 2 টু মাইনাস 2 ভোল্ট, এটাকে সে ইনক্রিজ করলো করে এটাকে 5 টু মাইনাস 5 করলো। এটাই বেসিকলি হচ্ছে অপারেশনাল অ্যাম্পলিফায়ারের কাজ। এখন এটার উপর ভিত্তি করে, এই কাজটার উপর ভিত্তি করে আমরা এটাকে আরো বিভিন্ন ভাবে ইউজ করতে পারি। ওয়ান অফ দেম ইজ ইউজিং ইট অ্যাজ এ ম্যাথমেটিক্যাল অপারেটর। এখন এটাকে অ্যাডার হিসাবে ইউজ করা যায়, তারপর আপনার ডিফারেন্সিয়েটর, ইন্টিগ্রেটর, বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল অপারেশনের জন্য এটা ব্যবহার করা যাইতে পারে। তো আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্টিগ্রেটর হিসেবে কিভাবে ব্যবহার করা যায়। আচ্ছা, তার আগে একটু দেখে নেই একটা অপ অ্যাম্প দেখতে কিরকম হয়। মানে ইলেকট্রিক্যাল সিম্বলটা এটা রিপ্রেজেন্ট করা হয় এরকম একটা ট্রায়াঙ্গেলের মাধ্যমে, যেখানে আপনার দুইটা ইনপুট দিতে হয়। একটাকে বলা হয় হচ্ছে আপনার নন ইনভার্টিং ইনপুট, আর একটাকে বলা হয় হচ্ছে ইনভার্টিং ইনপুট। সো এই প্লাসটা হচ্ছে আমার নন ইনভার্টিং ইনপুট, সো দিস ইজ দ্য নন ইনভার্টিং ইনপুট, আর এটাকে বলা হচ্ছে আমার ইনভার্টিং ইনপুট। কিছুই না, খালি হচ্ছে নন ইনভার্টিং ইনপুটে আমি যে ইনপুটটা দিব, সাধারণত আউটপুটে আমি সেই ফেজের মধ্যেই, ফেজ বলতে হচ্ছে মানে বাংলা যেটা আমরা বলি দশা, সেই ফেজেই আমি আউটপুটটা পাবো। ওকে, সেটা বলতে একটু বলি কি, এইটা যেমন একটা নন ইনভার্টিং ইনপুটের আউটপুটের এক্সাম্পল, মানে এটা যদি 0 থেকে স্টার্ট হয় এটাও 0 থেকেই স্টার্ট হবে। এখানে যদি আমি ইনপুট দিই আউটপুটে আমি 0 থেকেই পাবো। অপোজিং টু ইনভার্টিং ইনপুট যেটা করে, এখানে যদি আমি 0 থেকে দেই ইনভার্টিং ইনপুট, সাধারণত এটাকে 180 ডিগ্রি ফেজ শিফট করে এটাকে আপনার আউটপুটটা দেখায়। সো দিজ আর দ্য টু ইনপুটস অফ দ্য অপ অ্যাম্প। এছাড়া আপনার অপ অ্যাম্পে থাকে হচ্ছে আপনার অপ অ্যাম্পে থাকবে অবশ্যই একটা আউটপুট থাকবে, সেটাকে আমি বলতেছি ভি আউট। এই অপ অ্যাম্পের একটা গেইন থাকবে, সেটাকে যদি আমি বলি এ, গেইনটা আপাতত এই বললাম। এখন গেইনেরও বিভিন্ন ধরনের জাত আছে, ওপেন লুপ, ক্লোজ লুপ, সেটা আমরা আসবো। আচ্ছা, এরপর ইম্পর্টেন্ট যে জিনিসটা আছে এখানে, অপ অ্যাম্পের মধ্যে একটা বায়াসিং ভোল্টেজ থাকবে। দুই ধরনের বায়াসিং ভোল্টেজ দিতে হবে, একটাকে বলতেছি আমি পজিটিভ ভিসিসি, আর একটাকে বলতেছি আমি নেগেটিভ ভিসিসি। তো এটা যদি আমার V1 আর V2 হয়, তাইলে এই হচ্ছে মোরললেস একটা অপ অ্যাম্পের কনফিগারেশন, সিম্পলি স্পিকিং। এখন কথা হচ্ছে, একটা প্রশ্ন আসতেই পারে, ইনপুট দিচ্ছি দুইটা, আউটপুট পাচ্ছি একটা, তাহলে সে কোনটাকে অ্যাম্পলিফাই করবে? খুবই সিম্পল হিসাব, সিম্পল আনসার, এটা অ্যাম্পলিফাই করবে এই দুইটার ডিফারেন্সটাকে। সেটাকে যদি বলি ভিডি, আর গেইন যদি হয় এ, তাহলে সিম্পলি ম্যাথমেটিক্যালি আমি যেটা লিখতে পারি, ভি আউট সমান হবে হচ্ছে আমার এ টাইমস ভি ডি, অথবা আর একটু বাড়ায় লিখলে V1 মাইনাস অফ ভি। স্যার কাইন্ডলি V1 V2 এর জায়গাটা আরেকবার স্যার, V1 V2 এর জায়গাটা একটু আরেকবার স্যার। কোন জায়গাটা? এই যে এটা কিভাবে আসলো? স্যার ওই যে ফিগারে যে যখন ওই যে V1 V2 লিখলেন স্যার, ওই জায়গাটা থেকে হ্যাঁ, একটু বলেন। এই জায়গাটা এই জায়গাটা থেকে একটু বলেন স্যার। V1 V2 কিছুই করি নাই। V1 V2 দুইটা আমি খালি সিগন্যাল অ্যাজিউম করে নিছি যে এখানে আপনার একটা সিগন্যাল দিতে হবে, এখানে আরেকটা সিগন্যাল দিতে হবে।
কারণ এটা সাধারণত চালানোর জন্য দুইটা সিগন্যালই লাগে। এখন যদি আপনি একটা সিগন্যাল নিয়ে চালাইতে চান কোনো সমস্যা নেই, একটা সিগন্যাল নিয়েও চালাইতে পারবেন, এটাকে আপনি গ্রাউন্ড করে দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা যাই হোক, V1 V2 দুইটা সিগন্যাল দিলাম। এখন কথা হচ্ছে আমি দিচ্ছি হচ্ছে দুইটা সিগন্যাল V1 আর V2, কিন্তু আউটপুট পাচ্ছি একটা। আমি আবার কি দেখাইলাম, একটা সিগন্যালকে অ্যাম্পলিফাই করে সে কি করলো, আরেকটা সিগন্যালে রূপান্তরিত করলো। কিন্তু আমি তো এখানে সিগন্যাল দিচ্ছি দুইটা, তাহলে একটা সিগন্যাল আসলো কোত্থেকে, তাই না? তো দুইটা সিগন্যালের মধ্যে সে কোনটাকে অ্যাম্পলিফাই করবে সেটা হচ্ছে খুবই সিম্পল হিসাব, এই দুইটার পার্থক্যটাকে সে অ্যাম্পলিফাই করবে। সো V1 - V2 যে ভ্যালুটা আসবে সেটাকেই সে অ্যাম্পলিফাই করে আউটপুটে দেখাবে। ক্লিয়ার? স্যার ভি আউট ইকুয়াল টু এ ইন্টু ভিটি VD ডেল্টা, এটা ডেল্টা। ঠিক আছে? স্যার আচ্ছা, এখন দেখেন সাধারণত একটা অপ অ্যাম্পের গেইন মানে এটা হচ্ছে মানে একেবারে যদি একেবারে ম্যানুফ্যাকচার লেভেলেরই কথা বলি, একটা অপ অ্যাম্পের সাধারণত গেইন হয়ে থাকে হচ্ছে 10⁵ থেকে 10⁻⁶। ঠিক আছে? এখন কথা হইলো যদি আমার ভিডি সমান যদি 1 ভোল্ট হয়, তাহলে আপনি চিন্তা করেন ভি আউট সমান আপনার কি হচ্ছে, 1 × 10⁶ 1 মেগাভোল্ট। কারণ বস্তুত এই জিনিসটা সম্ভব না, এত বেশি অ্যাম্পলিফিকেশন দিতে পারবে না। কারণ অ্যাম্পলিফিকেশন কতটুকু হবে সেটার আবার নির্ভর করে হচ্ছে আমার এই বায়াসিং ভোল্টেজ গুলির উপরে। আচ্ছা, এখন দেখেন আপনার বায়াসিং ভোল্টেজ সে আপনি এখানে দিলেন হচ্ছে কত, +15 ভোল্টস, এখানে দিলেন হচ্ছে -15 ভোল্টস। কারণ আপনার অপ অ্যাম্পের ইনপুট বলতে মানে অপ অ্যাম্পকে চালানোর জন্য যেই দুইটা ভোল্টেজ দরকার সেই দুইটা বস্তুত হচ্ছে আপনার এই দুইটা ভোল্টেজই কিন্তু। কারণ আপনি চিন্তা করেন যদি এখানে কোনো 1 ভোল্ট দিয়ে আমি এখানে ডিফারেন্স 1 ভোল্টের জন্য যদি এখানে আমি 15 ভোল্ট দিয়ে চালাই, এখানে কোন ক্রমে কি আমি 1 মেগাভোল্ট পাওয়া সম্ভব? কখনোই সম্ভব না। কারণ কি, এটা তো ল অফ কনজারভেশন অফ এনার্জিকেই আসলে ডিফাই করতেছে। তো সেই কারণে যেটা হয় সেটা আমরা খুব ভালো মতো বুঝতে পারবো যদি আমরা অপ অ্যাম্পের ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্সটা দেখি। ভোল্টেজ ট্রান্সফার, সো একটা প্লট, কিছুই না, সিম্পলি একটা অপ অ্যাম্প কতক্ষণ পর্যন্ত অ্যাম্পলিফাই করতে পারবে। সো এই অ্যাক্সিসে যদি আমি নেই হচ্ছে তার ভি আউট, আর এদিকে নেই যদি হচ্ছে আমি ভি ডিফারেন্সটা, তাহলে একটা অপ অ্যাম্প আপনার ঠিক একটা সার্টেন রিজিয়ন পর্যন্ত অ্যাম্পলিফাই করে সেটা স্যাচুরেটেড পর্যায়ে চলে যাবে। তো এটাকে বলতেছি আমি ভি স্যাট পজিটিভ সাইডে, এটা হচ্ছে নেগেটিভ সাইডে ভি স্যাচুরেশন। তো দেখেন একটা অপ অ্যাম্পকে যদি ভোল্টেজ অ্যাম্পলিফাই করতে হয় তাইলে তাকে কিন্তু এই রিজিয়নটার মধ্যেই কাজ করতে হবে। কিভাবে? কারণ একটা সার্টেন অ্যামাউন্ট, মনে করেন এখানে যদি আমি 1 ভোল্ট দেই, 1 ভোল্ট দেই, সেটা অ্যাম্পলিফাই হয়ে এখানে ধরলাম 10 ভোল্ট হইলো। সিমিলারলি এখানে যদি আরেকটু বাড়াই, এখানে আরেকটু বাড়বে আফটার এ সার্টেন টাইম, এবং এই ভ্যালুটা খুব কাছাকাছি হবে কোনটার, এই ভিসিসির। সো পজিটিভ ভিসিসি যে ভোল্টেজটা অর অ্যাপ্রক্সিমেট টু দ্যাট, এই ভোল্টেজটার কাছাকাছি না, নট নেসেসারিলি এটা কাছাকাছি হইতে হবে একটা সার্টেন ভোল্টেজের জন্য। যখন আমি এরকম 15 ভোল্ট বা ভিসিসি পেয়ে যাব, এর পরে কিন্তু আর অপ অ্যাম্প কখনো সেটাকে অ্যাম্পলিফাই করতে পারবে না। এটুকু তো বোঝা গেল আশা করি যেটা বলতে যাচ্ছি। স্যার আর একবার বলবেন? আচ্ছা, আরেকবার বলতেছি। দেখেন অপ অ্যাম্পের কাজ কি, অ্যাম্পলিফাই করা। সেই জন্য দেখেন এই কার্ভটা কিন্তু এরকম রাইজিং, তাই না? এখানে একটা দিলে এখানে একটা অ্যাম্পলিফাইড ভোল্টেজ আমি পাবো। এটা স্লোপ কিন্তু আপনার 1 না, এখানে হয়তো দেখতে 1 এর মতো লাগতেছে, এটা মোটে 1 না, এটা একটু বেশি, 1 এর থেকে বেশি।
ধরে নেন। সো এখানে যদি 1 ভোল্ট দেই আমি 10 ভোল্ট পাবো। তো এখানে আরেকটা ভ্যালু দিলে আরো বেশি পাবো। বাট কতক্ষণ পর্যন্ত পাবো? যখন আমি এই পজিশনটায় চলে আসব তখন কি হবে? তখন কি সে এই স্যাচুরেটেড হয়ে গেল না? এবং স্যাচুরেটেড কোন ভ্যালুটায় হবে? জেনারেলি 15 অথবা তার থেকে কম, এর কাছাকাছি একটা ভ্যালুতে। সো এই ভোল্টেজের পরে এখানে যদি আমি কোনো ভোল্টেজ কনসিডার করি সেটা কি আর অ্যাম্প্লিফাইড হবে? সে ফর ইনস্ট্যান্স এটাকে যদি ভোল্টেজ এ বলি, এই ভোল্টেজ এ কে যদি অ্যাম্প্লিফাই করতে চাই সেটা কিন্তু আর অ্যাম্প্লিফাই হবে না, সেটা এরকম স্যাচুরেটেড পর্যায়ে থেকে গেল। বোঝা গেছে? স্যার তাহলে কি কখনোই ভিসিসি থেকে বেশি আমি অ্যাম্পলিফাই পাবো না? না, নেভার। এটা ভিসিসি পর্যন্তই অ্যাম্প্লিফাই হবে, ভিসিসিও পাবেন না, ভিসিসি থেকে কিছু কম পাবেন আর কি। আচ্ছা, তাহলে যেটা আমি প্রমাণ করতে চাচ্ছি যে একটা অপ অ্যাম্পকে যদি অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করাইতে হয় তাহলে হচ্ছে আমার শুধুমাত্র তাকে এই রিজিয়নটাতেই কাজ করতে হবে, যেটা এখন মার্ক করলাম এই রেড কালার দিয়ে। ঠিক আছে? আশা করি বোঝা গেছে। স্যার একটু হ্যাঁ। স্যার কোশ্চেন স্যার, ওই যে যখন পজিটিভ ভিসিসি যেটা স্যার, হুম আমরা যে ধরেছিলাম একটু আগে স্যার 15 ভোল্ট স্যার, হুম তো একটা মানে যেটা বললেন একটা সার্টেন স্টেজের পরে স্যার এই জিনিসটা একটা ইউনিফর্ম মানে আকার ধারণ করবে, যেটা হচ্ছে স্যার ওই যে একটা ফ্ল্যাট লাইনের মতো যেটা দেখালেন স্যার, হুম হুম এইটা তো স্যার পজিটিভ রিজনের ক্ষেত্রে স্যার, নেগেটিভ রিজনের ক্ষেত্রে কি একই স্যার সেম নেগেটিভ ভিসিসির একই মতোই এই হবে? যে একই একই এই দেখেন এখানে যে সে স্যাচুরেটেড হয়ে যাবে। তাহলে যেটা নেগেটিভ ভিসিসির কাছাকাছি হবে স্যার, যদিও সমান না হলেও হ্যাঁ, কাছাকাছি হবে। কাছাকাছি হবে, এক্স্যাক্টলি। আর স্যার এটা পজিটিভ ভিসিসি এবং নেগেটিভ ভিসিসি কি সবসময় এরকম সমান হবে স্যার, নাকি ডিফার করতে পারে স্যার? যেমন উপরে 15 আর নিচে 25, -25 এরকমও কি হতে পারে স্যার? সাধারণত দেওয়া হয় না, স্যার সাধারণত আমরা দুইটা সমানই রাখি। আচ্ছা এনিওয়েজ, সো এখন আমার কাজ হচ্ছে অপ অ্যাম্পটাকে এরকম একটা রিজিয়নের মধ্যে কাজ করান। এখন এই রিজিয়নটাকে আমি যেটা বলতেছি, এই যে মার্ক করে দিলাম, এই রিজিয়নটাকে বলতেছি হচ্ছে আমি লিনিয়ার রিজিয়ন। কিন্তু আমি একটু পিছের থেকে শুরু করছি। এনিওয়েজ, সো এই লিনিয়ার রিজিয়নে যদি আমার অপ অ্যাম্পকে কাজ করাইতে পারি তাইলে কেবলমাত্র সে অ্যাম্প্লিফাই করতে পারবে। এখন একটা জিনিস আপনাকে, যেহেতু থিওরি পড়া নাই, এটাকে আপনাকে ধরে নিতে হবে, সেটা হচ্ছে কি এই লিনিয়ার রিজিয়নে রাখার জন্য আমার অপ অ্যাম্পকে কি করতে হবে? ফিডব্যাক দিতে হবে। To operate in linear region, we need to provide feedback. ওকে, ভেরি গুড। এখন ফিডব্যাক জিনিসটা কি? এই যদি আপনার অপ অ্যাম্প হয়, এটা নন ইনভার্টিং ইনপুট, এটা ইনভার্টিং ইনপুট, এটা যদি আউটপুট হয়, ফিডব্যাক কিছুই না, আমি আউটপুটের কিছু অংশ নিয়ে যদি ইনপুটের মধ্যে ব্যাক করাই সেটাই হচ্ছে আমার বেসিক্যালি ফিডব্যাক। এখন এটা এই দিক দিয়েও হইতে পারে, আবার এই রাস্তা দিয়েও হতে পারে। সেটার উপর ভিত্তি করে ফিডব্যাক দুই টাইপের, এটাকে বলতেছি আমি পজিটিভ ফিডব্যাক, আর সিমিলার এক জিনিসটা, এটা যদি পজিটিভ নেগেটিভ হয় এটাকে বলতেছি হচ্ছে আমি নেগেটিভ ফিডব্যাক। এনিওয়েজ, এখন কোনটা ইউজ করব? সাধারণত পজিটিভ ফিডব্যাক যদি আমি ইউজ করি আমার সিস্টেম আনস্টেবল হয়ে যায়, সেজন্য আমার নেগেটিভ ফিডব্যাকটা ইউজ করতে হবে। এখন ফিডব্যাক ইউজ করার মাধ্যমে, মানে ফিডব্যাক ইউজ করে আমি লিনিয়ার রিজিয়নটা কিভাবে কন্ট্রোল করতে পারবো সেটা নির্ভর করে হচ্ছে তার গেইনের উপর। মানে বেসিক্যালি যেটা বলতে চাচ্ছি, থ্রো ফিডব্যাক we can control the gain. এই গেইনটাকে আমি কন্ট্রোল করতে পারবো। আচ্ছা,
এখন আমরা একটা কনফিগারেশনে আসি, যেটাকে আমরা বলতেছি হচ্ছে ইনভার্টিং অপ অ্যাম্প কনফিগারেশন। আচ্ছা, আগে দেখে নেই জিনিসটা দেখতে কিরকম হয়। এই হলো আপনার অপ অ্যাম্প, এখানে নেগেটিভ মানে এটা হচ্ছে আপনার নন ইনভার্টিং টার্মিনাল, এটা হচ্ছে ইনভার্টিং টার্মিনাল, দুইটা ইনপুট দিব, এটাকে করে ফেলতে হবে আমার গ্রাউন্ড। এখানে আমি সে ফর ইনস্ট্যান্স একটা রেজিস্ট্যান্স লাগাই দিলাম। আচ্ছা, এই হচ্ছে আমার ভি আউট, এখানে আমি একটা ভোল্টেজ দিয়ে দিলাম, বললাম এটাকে ভি ইন, এখানে করে দিলাম গ্রাউন্ড। ইনভার্টিং কনফিগারেশন তৈরি করার জন্য এখানে আমার একটা ফিডব্যাক ইউজ করতে হবে। সেখানে আমি এটাকে যদি R1 বলি, একটা রেজিস্ট্যান্স, এটাকে বলতেছি আমি ফিডব্যাক রেজিস্ট্যান্স। এখন প্রশ্ন হচ্ছে এখানে আমি কোন ফিডব্যাক ইউজ করছি, পজিটিভ অর নেগেটিভ? একজন বলেন। স্যার নেগেটিভ। নেগেটিভ ফিডব্যাক। এক্স্যাক্টলি, এখন নেগেটিভ ফিডব্যাক ইউজ করছি। এখন আমাদের কাজ হচ্ছে এই ইনভার্টিং অপ অ্যাম্প কনফিগারেশনটা দিয়ে কিভাবে এটার গেইনটাকে কন্ট্রোল করা যায় সেটা একটু আমরা দেখব। তো তার জন্য আমার হাতে দুইটা অস্ত্র আছে গেইনটাকে কন্ট্রোল করার জন্য। একটা হচ্ছে আপনার এই R1, এই RF, এই দুটাকে ভ্যারি করেই আমার অপ অ্যাম্পের গেইনটাকে কন্ট্রোল করতে হবে। শুধুমাত্র তখনই এটা করতে পারলেই আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে কি আপনার অপ অ্যাম্পটাকে লিনিয়ার রিজনে কাজ করাইতে পারবো। আচ্ছা, তো এইটাতে যাওয়ার আগে এটার গেইনটা কিভাবে কন্ট্রোল হয় সেটা দেখার আগে আরেকটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট সেটা একটু আমাদের জানা দরকার। সেটাকে বলা হচ্ছে ভার্চুয়াল গ্রাউন্ড। আমি একেবারে সামারি অফ দ্য সামারি জিনিসটা পড়াচ্ছি, অনেকের নাও বুঝতে পারেন, সেজন্য আমি বলবো একটু লেকচার নোটগুলি ভালো মতো স্টাডি করতে হবে। এনিওয়েজ, ভার্চুয়াল গ্রাউন্ড থিওরিটিক্যাল কথাবার্তা না বলে একটু ম্যাথমেটিক্যালি বুঝাই। একটা অপ অ্যাম্পের গেইন যদি হয় আপনার ওপেন লুপ গেইন বলতেছি, ওপেন লুপ গেইন দেখে ভয় পাওয়ার কিছু নাই। ওপেন লুপ গেইন মানে হচ্ছে এই গেইনটা, মানে অপ অ্যাম্পে কোনো লুপ বা ফিডব্যাক ক্রিয়েট করা নাই। সো এই গেইনটার কথাই বলতেছি। এটা যদি আমি ধরি 10⁶, গেইনের কোনো ইউনিট হয় না। আর তাইলে এটা যদি হয় তাহলে আমার ভি আউট সমান কি হবে, এ টাইমস ভিডি, যেখানে ভিডি কোনটা, এই ভোল্টেজটা, তাই না? আচ্ছা, এখন ধরে নিলাম ভি আউট হচ্ছে আমার 10 ভোল্ট, তাইলে আমার এখান থেকে ভিডি বের করতে পারবো। তো যদি করি, এটাকে একটা নাম্বার দিলাম এ, তো এ ইমপ্লাইজ কি হবে, 10 = 10⁶ টাইমস ভিডি। তো ভিডি হবে হচ্ছে আমার কত, অ্যারাউন্ড 10 মাইক্রোভোল্ট, এটাই তো, হ্যাঁ এটাই। আচ্ছা, এখন ভিডি সমান আমি কি বলছিলাম, এটাকে যদি দিই আমি V2, এটাকে যদি দিই V1, সো V1 - V2 সমান হচ্ছে 10 মাইক্রোভোল্ট। এখন দেখেন আমার আউটপুট হচ্ছে 10 ভোল্ট, ইনপুটে আসছে হচ্ছে 10 মাইক্রোভোল্ট। ফর দ্য সেক অফ ক্যালকুলেশন আমি যদি ধরে নেই 10 মাইক্রোভোল্ট ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 0 ভোল্ট, যেহেতু এটা খুবই কম একটা ভোল্টেজ, 10 মাইক্রোভোল্ট এটা আসলে ভোল্টেজের পর্যায়ে পড়ে না আমাদের আপাতত ইউসেজের জন্য। সো আমি এই স্টেটমেন্টটাকে আবার লিখতে পারি V1 - V2 ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 0 ভোল্ট। তো সেখান থেকে আরেক লাইন যদি একটু সিম্পলিফাই করি, V1 সমান সমান হবে হচ্ছে আমার V2। এখান থেকে আমরা একটা ইম্পর্টেন্ট রিয়েলাইজেশনে আসলাম, সেটা কি, আমার এই পয়েন্ট আর এই পয়েন্টের পোটেনশিয়াল সেম, মানে এই পয়েন্টের বিভব এই পয়েন্টের বিভব সেম যদি হয় তাহলে তাদের মাঝখানে বিভব পার্থক্য কত হচ্ছে
জিরো। পোটেনশিয়াল যদি আমার সেম হয়, তাইলে দুইটা পয়েন্টের পোটেনশিয়াল সেম হওয়া মানে কি, বা ভোল্টেজ সেম হওয়া মানে কি? ওই দুটার মাঝখানে একটা এরকম শর্ট তার দিয়ে এটাকে জয়েন্ট করা, তাই না? আর একটু সিম্পলি বলি, যদি আমি এই পয়েন্ট আর এই পয়েন্টের ভোল্টেজের কথা চিন্তা করি, V1 আর V2, ঠিক আছে? তাহলে V1 আর V2 কি সেম হবে নাকি আলাদা হবে? অবশ্যই সেম হবে, কারণ এটাকে এখানে চেঞ্জ হওয়ার জন্য এখানে আপনার রেজিস্ট্যান্স বা কোনো ধরনের একটা ইম্পিডেন্স থাকা লাগবে। যেহেতু শর্ট ওয়্যার ইম্পিডেন্স নাই, সেজন্য দুইটা আমার সেম হচ্ছে। তার মানে কি, যে কোনো দুটো শর্ট ওয়্যারের মাঝখানে আপনার ভোল্টেজ সবসময় সেম হয়। তো সেই বেসিসে আমি ধরলাম এটা শর্ট করা। ভার্চুয়াল কেন? কারণ বস্তুত এটা কিন্তু শর্ট করা না, এটা ম্যাথমেটিক্স করে আমরা বের করলাম হচ্ছে এই যে ভার্চুয়াল গ্রাউন্ড আছে বলে এটা আমার শর্ট করা। আচ্ছা, এনিওয়েজ, সো এই ছিল আমার ভার্চুয়াল গ্রাউন্ডের কনসেপ্টটা, যে আপনার V1 আর V2 এরকম একটা কনফিগারেশনের মধ্যে শর্টেড হয়ে যাইতে পারে। আচ্ছা, এখন আসি আমরা যে ডায়াগ্রামটা ড্র করছিলাম সেটা যদি একটু দেখি। এই হচ্ছে আপনার অপ অ্যাম্প মাইনাস প্লাস, এখানে আপনার একটা রেজিস্ট্যান্স ছিল, এখানে আমার ফিডব্যাক রেজিস্ট্যান্স, I2 আমার গ্রাউন্ড করা, এটা হচ্ছে আমার V আউট, দিলাম হচ্ছে আমি এটা V in, দিস ইজ R1 RF, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটা কারেন্ট কনসিডার করি, সে I1 হচ্ছে একটা কারেন্ট এখান দিয়ে ফ্লো করতেছে। এই নোডকে যদি আমি X বলি, তাহলে এই কারেন্টটা এই নোডে এসে দুইটা পার্ট হবে, একটাকে বলতেছি আমি IF, এটাকে বললাম হচ্ছে I2। খুবই সিম্পল হিসাব, একেবারে বেসিক সার্কিট কনসেপ্ট। একটা কারেন্ট একটা নোড দিয়ে পাস করার পরে দুইটা ভাগে ভাগ হয়ে গেল। আচ্ছা, এখন একটা কথা আপনার আবার এরকম আমার কথা ধরে নিতে হবে, সেটা হচ্ছে একটা আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে, ফর অ্যান আইডিয়াল অপ অ্যাম্প আমার কি হবে, ইনপুট ইম্পিডেন্স যেটা আছে সেটা হচ্ছে কি, এই দুইটার মাঝখানে যদি একটা ইম্পিডেন্স থাকে, এই ইনপুট ইম্পিডেন্সটা সাধারণত হবে হচ্ছে ইনফিনিটি। এটা ডিটেইলে আর গেলাম না, টাইম পাবো না। এনিওয়েজ, তাইলে এটা যদি ইনফিনিটি হয়, এখানে যদি রেজিস্ট্যান্স আপনার ইনফিনিটি হয়, তাইলে I2 কারেন্টের ভ্যালু কত হবে? ইনফিনিটি মানে কি ওপেন সার্কিট, ওপেন সার্কিট থাকলে I2 এর ভ্যালু হবে 0। সো I2 উইল বিকাম 0। আর I2 যদি 0 হয় তাইলে আমার এখানে কি হচ্ছে, তাহলে দেখেন I1 এই পাশে হয়ে গেল 0, এই পাশে একটা রাস্তা দিয়েই গেল। সো আমার I1 উইল বিকাম ইকুয়ালস টু IF। এখন আমরা যেহেতু ফার্স্ট ইয়ার পার করে আসছি, আমাদের অবশ্যই নোডাল অ্যানালাইসিস সম্পর্কে ধারণা আছে। এট নোড এক্স, এখানে যদি আমি একটা নোড অপারেশন করি, তাহলে আমার কি হবে, V in minus Vx over R1 will be equal to Vx minus V out RF, ঠিক আছে? এটা হচ্ছে আপনার কিছুই না IF এর ইকুয়েশনটা, এটা হচ্ছে I1 এর ইকুয়েশনটা। এখন ইম্পর্টেন্ট যে কথা, Vx আমি কি দেখে আসছিলাম একটু আগে, এই যে ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্টের কারণে এই পয়েন্ট আর এই পয়েন্ট আপনার শর্ট করা থাকবে, তাই না? তাহলে এই পয়েন্টের পোটেনশিয়াল দেখেন কত, এটা গ্রাউন্ড করা না, মানে 0। তাহলে এই পয়েন্টও যায় কি হবে, এটার পোটেনশিয়াল 0। সিমিলারলি আপনি এখানে দেখেন, এখানেও আপনার গ্রাউন্ড করা, সো এইটা 0 হইলে আপনার এই পয়েন্টের পোটেনশিয়াল হবে 0। সো সবগুলি Vx আমার 0 হয়ে গেল। আর একটু সিম্পলিফাই করে যদি লিখি, এটাকে লিখতে পারি V in over R will be equal to minus V out
ওভার আর এফ। সেটাকে আরেকটু বাড়ায় লিখলে আমি লিখতে পারি ভি আউট বাই ভি ইন, which is inherently the definition of a gain। মানে আউটপুট ভোল্টেজ ওভার ইনপুট ভোল্টেজ যদি আমি করি সেটাকেই আমি গেইন বলি, বাট এই ক্ষেত্রে আমি সেটাকে বলতেছি ক্লোজ লুপ গেইন, কারণ এখানে আমার একটা ক্লোজ লুপ আছে। তো এই ক্লোজ লুপ গেইনটা সমান হবে কি আমার মাইনাস আর এফ ওভার আর ওয়ান। সো দিস ইজ দ্য ওয়ে উই ক্যান কন্ট্রোল, মানে আর এফ এবং আর ওয়ান এর ভ্যালুটা যদি আমি স্পেসিফাই করে দেই তাইলে অপ এম এর গেইনটাকে আপনার কন্ট্রোল করা পসিবল হবে। স্যার ভিএক্স ইকুয়াল টু 0 হইলো কেন, এটা একটু আরেকবার দেখাবেন? আচ্ছা, স্যার একটু একটু রাখেন স্যার, এই যে আরেকবার ছবিটা। সমস্যা নেই, এটা ছবি তোলা লাগবে না, এটা ছবি দিয়ে দেওয়া হবে, আপনার টেনশন করার কারণ নেই। আচ্ছা, কে বললেন আর একটা কি ডাউট? স্যার ভিএক্স ইকুয়াল টু 0 হইলো কেন? ভিএক্স ইকুয়াল টু 0 হইলো কেন? এই যে একটু আগে ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্ট আমি কি বললাম, এই পয়েন্ট আর এই পয়েন্ট কি শর্ট হয়ে যায় না? বোঝা গেছে? এই পয়েন্ট আর এই পয়েন্ট শর্ট হয়ে গেলে এখন এই পয়েন্টের ভোল্টেজ কত? 0 না? এটা গ্রাউন্ড করা তো, বোঝা গেল? জি স্যার। এটা যদি গ্রাউন্ড করা হয় তাহলে এই পয়েন্টের ভোল্টেজ আপনার 0, কারণ এখান থেকে তো আর কোনো ইয়া নাই, মাঝখানে কোনো ইম্পেডেন্স নাই, তাহলে এখানে এসে 0 হইলো। আবার এখান থেকে এখানে শর্ট, তাহলে এটাও 0। সিমিলারলি আপনি এখানেও দেখেন, এটা গ্রাউন্ড করা, এটা হচ্ছে আপনার 0 এই পয়েন্টে। অন্য একটা কালার দিয়ে দেখাই। তো এই পয়েন্টে এটা হচ্ছে 0। আবার এটার সাথে ভার্চুয়ালি গ্রাউন্ডেড কোন পয়েন্টটা? সে এই যে এই পয়েন্টটা, মানে এখান থেকে এতটুকু, তাই না? এতটুকু যদি ইয়া হয় তাহলে এই পয়েন্টের পোটেনশিয়াল কত? 0। তাহলে এই পয়েন্টের ভোল্টেজ যদি 0 হয় তাহলে এটাকে আমি কি দিয়ে নির্দেশ করছি? এই যে ভিএক্স, ভিএক্স আপনার 0 হয়ে গেল। বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। ওকে, সো এতক্ষণ ধরে অনেক কথা বললাম, এখনো এক্সপেরিমেন্ট আমরা ধরতেই পারি নাই। এখন আসি এক্সপেরিমেন্ট। অপ এম্প অ্যাজ ইন্টিগ্রেটর। as integrator। ওকে, অপ এম্প কে ইন্টিগ্রেটর বানানো মানে কি? একটু আগে অপ এম্পের অ্যাম্প্লিফিকেশনের কাজটা দেখলাম। কি করবে? আপনার এরকম একটা ইনপুট সিগন্যাল থাকবে, সেটাকে সে অ্যাম্প্লিফাই করে এরকম আরেকটা সিগন্যালে পরিবর্তন করবে, তাই না? এখন অপ এম্পকে ইন্টিগ্রেটর বানানোর অর্থ হচ্ছে যে আমি এইখানে যেই সিগন্যালটা দিব, অপ এম্প সেটাকে একটা ইন্টিগ্রেট করে সেটার আউটপুটটা দেখাবে। এটাই আমাদের উদ্দেশ্য। উদ্দেশ্যটা তো বোঝা গেল আশা করি, যে আমি যেই সিগন্যালটা দিব এই পাশে তার ইন্টিগ্রেটেড ভ্যালুটা পাবো। তো সেটা যদি হয়, এখন অপ এম্পকে ইন্টিগ্রেটর বানানোর জন্য আমার কি করতে হবে? এই যে দেখেন, কিছুই না, আমার যে এই ইনভার্টিং অপ এম্প কনফিগারেশন ছিল এই জিনিসটা, এটার খালি শুধুমাত্র একটা জায়গায় পরিবর্তন আনতে হবে। সেই জায়গাটা কোথায়? এই জায়গাটাতে। এখানে ছিল কি আপনার রেজিস্ট্যান্স, এটাকে যদি আমি রিপ্লেস করে একটা ক্যাপাসিটেন্স দিয়ে দেই তাইলে সেটা একটা ইন্টিগ্রেটর হিসেবে কাজ করবে। ডায়াগ্রামটা কিরকম হবে? এই হচ্ছে আপনার অপ এম্প, ইনভার্টিং, নন ইনভার্টিং। এখানে আমার কি ছিল? রেজিস্ট্যান্স ছিল, কোনো সমস্যা নেই, রেজিস্ট্যান্স যা ছিল তাই। সেখান থেকে ফিডব্যাক হইলো, এখানে আসলো আপনার একটা ক্যাপাসিটেন্স, এই চলে গেল আপনার আউটপুটে। এটা গ্রাউন্ড আছে, গ্রাউন্ডেই থাক। এখানে আমি একটা ভি ইন দিছিলাম, এটাকে বলতেছি আর, এটাকে বলি সিএফ। ঠিক আছে? আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে প্রমাণ করা এটা ইন্টিগ্রেটর হিসেবে কিভাবে কাজ করে, তাই তো? তাই যদি হয় তাহলে দেখেন, আগের মতোই কাজটা করি। এখানে আই ইন একটা কারেন্ট ধরলাম, সে আই ইনটা ঢুকলো, এই নোডে আসলো, এই নোডে এসে এটা হইলো এ, এই নোডটাকে বললাম এ, যেটা এই পাশে যাবে এটাকে বলতেছি আমি
কি বলবো, I2ই বলি, এটাকে বলি হচ্ছে IC। ঠিক আছে, এখন I2 সমান কত হবে, একটু আগেই দেখে আসলাম, I2 সমান হবে হচ্ছে আমার 0, কারণ হচ্ছে আমার অপ এম্পের ইনপুট রেজিস্ট্যান্স বা ইনপুট ইম্পিডেন্স এটা আপনার ইনফাইনাইট হয়ে থাকে। তাহলে I2 যদি 0 হয় তাহলে খুব সিম্পলি আমি আবার লিখতে পারি I ইন সমান আমার অবশ্যই IC হবে, কারণ এটা তো আমার মাইর খেয়ে গেল, তাইলে কারেন্টটা এদিক দিয়েই ফ্লো করলো। আচ্ছা, এখন আসি অ্যাট নোড এ। নোড এতে আমার কি ঘটনাটা ঘটতেছে সেটা একটু দেখি। যদি আমার I ইন সমান সমান কি হবে, এই কারেন্টটা যদি বের করতে চাই, এই কারেন্ট সমান সমান কি হবে, ওহমস ল, মানে এই রেজিস্ট্যান্সের এগেইনস্টে যে ভোল্টেজ ড্রপ ডিভাইডেড বাই এই রেজিস্ট্যান্স, তাই না? এটার এগেইনস্টে ভোল্টেজ ড্রপ কি আমার ভি ইন মাইনাস এটার ভোল্টেজ যদি আমি বলি ভি এ, তাহলে ভি ইন মাইনাস ভি এ, এটাই তো এই রেজিস্ট্যান্সের পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য, ডিভাইডেড বাই হবে রেজিস্ট্যান্সের ভ্যালু আর। ফেয়ার এনাফ, তাই যদি হয়। এখন ভি এ সমান সমান কি আমার, ভি এ স্ট্রেট ওয়ে আমি 0 বসাই দিলাম। কেন বসাই দিলাম, আমার ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্ট থেকে এটা যেহেতু 0, তাই ভার্চুয়াল গ্রাউন্ডেড করলে এটাও আমার 0 হয়ে গেল। তাইলে আমার আই ইন সমান হবে হচ্ছে ভি ইন বাই আর। আবার দেখেন আই ইন সমান স্যার সমান একটু, আরেকবার স্যার, বিয়েটা আরেকবার স্যার, গ্রাউন্ডটা স্যার কোন জায়গাতে করলাম যেন স্যার? এই যে এই পয়েন্টে গ্রাউন্ড করা না, স্যার স্যার আচ্ছা আচ্ছা এই হ্যাঁ পয়েন্টে গ্রাউন্ড করা হইলো, তাইলে এখানে আর এই পয়েন্ট কি ভার্চুয়ালি গ্রাউন্ডেড মানে শর্ট করা, স্যার স্যার তাইলে এই দুইটার পোটেনশিয়াল সেম হবে, এটাও আপনার 0 হবে। এনিওয়েজ, এটা সমান সমান আমার ভি ইন বাই আর, একটু আগে দেখলাম আই ইন সমান আমার আইসি, সো এইটাকে আমি সিম্পলি লিখতে পারি হচ্ছে আইসি এই আকারে। একটা নাম দিলাম কোয়েশ্চন এম। ওকে, ভেরি গুড। এখন দেখেন একটা ক্যাপাসিটেন্সের একটা জিনিস দেখায় দেই। এটা যদি একটা ক্যাপাসিটেন্স হয় সি, এটার এগেইনস্টে যদি ভোল্টেজ ভিসি হয়, এখানে একটা কারেন্ট আইসি ফ্লো করে, তাইলে আমার কাজ হচ্ছে আইসির এই সূত্রটা বের করা, আইসিটা কিরকম হবে। দেখেন ইন্টারমিডিয়েটের কনসেপ্ট, কিউ ইকুয়াল টু সি ভি, ইন আওয়ার কেস এটা আমি ভিসি লিখলাম, সিভিসি। ঠিক আছে, এখন যদি বোথ সাইডকে আমি ইন্টিগ্রেট করি, সরি ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু টাইম ডিটি, এটা হবে হচ্ছে আপনার সি ডিভিসি ওভার ডিটি। এখন দেখেন কিউ কি আমার চার্জ, এটা হচ্ছে আপনার ক্যাপাসিটেন্স, এটা হচ্ছে আপনার ভোল্টেজ। সংজ্ঞা অনুসারে ডিকিউ বাই ডিটি কি, রেট অফ চেঞ্জ অফ চার্জ উইথ রেসপেক্ট টু টাইম, ঠিক নাকি ভুল? এটা দিয়ে তো সেটাই নির্দেশ করে। তাই যদি নির্দেশ করে রেট অফ চেঞ্জ অফ টাইম চার্জ উইথ রেসপেক্ট টু টাইম, সেটাই হচ্ছে আমার বেসিক্যালি কারেন্টের সংখ্যা, মানে সংজ্ঞা। কারেন্টের ডেফিনেশন হচ্ছে রেট অফ চেঞ্জ অফ চার্জ উইথ রেসপেক্ট টু টাইম। সো আমি আইসি সমান লিখতে পারি সি ডিভিসি ওভার ডিটি। ওকে, তাই যদি হয়, এখন আমি ইকুয়েশন এম এ আবার ফেরত চলে যাই। এম থেকে আমি কি পাচ্ছি, ভি ইন ওভার আর, এটা সমান সমান হবে হচ্ছে আমার আইসির জায়গায় এই জিনিসটা বসাই দিব, সি ডিভিসি ওভার ডিটি। ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো ডাউট কনফিউশন আছেন নাকি ঘুমায় পড়ছেন সবাই? নো স্যার, কোনো কনফিউশন নেই। বাকিরা? স্যার বুঝতে পেরেছি। ক্লিয়ার স্যার। ভেরি গুড, বুঝতে পারলেই ভালো। আচ্ছা, এটা সি না, আমাদের এই ক্ষেত্রে এসে এটা তো সি এফ হয়ে যাবে। কেন সি এফ হয়ে যাবে, কারণ আমি এখানে হয়ে গেল এই যে এটাকে মার্ক করে দিছিলাম সি এফ আকারে। ঠিক আছে, এখন কিছুই না, একটু অ্যালজেব্রা করব এখানে ডান বাম করে। এটাকে কি লিখতে পারি আমি, ডি
ভিসি, আচ্ছা ভিসি কে আমি কি লিখতে পারি? আমাদের ক্ষেত্রে ভিসি কোনটা? এটা আর এটা ভিসি। কারণ এই পাশের ভোল্টেজ কত আমার? ভিএ। ভিএ সমান সমান আমি কি দেখলাম? 0। আর এই পাশের ভোল্টেজ কি? ভি আউট। তো এই পাশে হচ্ছে ভি আউট। তো ভিসি কে আমি কি লিখতে পারি? ভিএ মাইনাস ভি আউট। তো সেটা যদি লিখি ডি, এখানেই আরেক লাইন করি তাহলে, ভি ইন ওভার আর, এটা হবে হচ্ছে সিএফ ডিডিটি অফ ভিএ মাইনাস ভি আউট, যেখানে ভিএ হচ্ছে আমার 0। তো এটাকে আপনি লিখতে পারেন হচ্ছে ভি ইন ওভার আর সিএফ ডিডিটি অফ ভি আউট। এটাকে আরো 2-3 লাইন করলে, 2-3 লাইন না, এক লাইনের পরের লাইনটাই হবে হচ্ছে ডিডিটি অফ ভি আউট ইকুয়াল টু ভি ইন বাই আর সিএফ। এখন কি করব? কিছুই না, ইন্টিগ্রেটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু, মাইনাসটা কোথায় গেল? আর ভি আউটের আগে মাইনাস হবে না? হ্যাঁ মাইনাস হবে অবশ্যই। মাইনাসটা দেন আপনারা। মাইনাসটা কোন সাইডে দেয়? এই সাইডে দিই, ঠিক আছে? বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, কিছুই করলাম না, মাইনাস বসাইলাম খালি। এনিওয়েজ, বোথ সাইড কে ইন্টিগ্রেট করলে আমার কি থাকতেছে উইথ রেসপেক্ট টু টি, সরি এটা আমার ডিটি হচ্ছে, এটা আমার ডিটি হচ্ছে। এটা করলে আমার এই পাশে থাকবে হচ্ছে ভি আউট, এই পাশে থাকবে হচ্ছে -1/RCF ইন্টিগ্রেশন অফ ভি ইন অফ টি ডিটি, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমার ফাইনাল ইকুয়েশনটা। বোঝা গেল? তাহলে আউটপুট ভ্যালুটা আমি কি পাচ্ছি? ইনপুট যে ভোল্টেজটা দিব সেটার ইন্টিগ্রাল ভ্যালুটা পাচ্ছি, ঠিক আছে? বোঝা গেছে কিভাবে ইন্টিগ্রেশন করে অপ অ্যাম্প? আশা করি বোঝা গেছে। আরেকটা কোয়ান্টিটি এখানে, সেটাকে বলি হচ্ছে ভি আউট 0+, এটাকে বলতেছে হচ্ছে আমি আউটপুট অফসেট ভোল্টেজ। স্যার ইন্টিগ্রেশনের ফার্স্ট লাইন এখানে টি কোত্থেকে আসলো স্যার? কোনটি? ইন্টিগ্রেশন অফ ডিডিটি অফ ভি আউট ডিটি, এটা স্যার এটা এটা স্যার দুই কিছুই পাশে না। ডিটি দিয়ে মাল্টিপ্লাই করেছে স্যার। হ্যাঁ ইন্টিগ্রেশন করলাম না, বোথ সাইডে ডিটি দিয়ে মাল্টিপ্লাই করলাম, ঠিক আছে? তো এই পর্যন্ত যদি হয় তাহলে আমাকে 2 মিনিট টাইম দেন, এটা একটু আমি একটা ছবি তুলে নেই। ওকে, এরপরে আচ্ছা এতক্ষণ তো দেখলাম হচ্ছে আপনার অপ অ্যাম্পের ইন্টিগ্রাল সার্কিটটা যেরকম হবে সেটা ছিল হচ্ছে আমার, যেরকম এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এখানে আপনার সেই ক্যাপাসিটেন্সটা, আউটপুট এই হলো গ্রাউন্ড, ঠিক আছে? এখানে এ দিলাম, এখানে আর দিলাম, এখানে ভি ইন। এখন প্র্যাকটিক্যাল সার্কিটে আপনি দেখবেন জিনিসটা কিন্তু এত সহজ না, শুধু এখানে একটা ক্যাপাসিটেন্স দিলেই হয় না। কেন হয় না আসেন সেটা একটু দেখি। এখানে অন্য আরো অনেক জিনিস লাগে। এটা হচ্ছে আপনার নন ইনভার্টিং ইনপুট, এটা ইনভার্টিং ইনপুট। আচ্ছা দেখেন এই ক্যাপাসিটেন্সের আপনার যে রিঅ্যাকট্যান্স আছে সেটাকে যদি আমি এক্সসি বলি, এক্সসি সমান আমার কি হবে? 1/ωc। এটা আমরা সবাই জানি, সেটাকে আমি লিখতে পারি 1/2 পাই এফসি।
আচ্ছা, এখন এই অপ অ্যাম্পের ভি আউট সমান সমান আমি কি লিখতে পারি, মাইনাস এক্সসি ওভার আর ভি ইন। এটা কিভাবে লিখতে পারি, ওই যে ইনভার্টিং ইনপুটের ইনভার্টিং অপ অ্যাম্পের গেইন আমরা দেখছিলাম, ভি আউট বাই ভি ইন সমান আমার কি ছিল, মাইনাস আর এফ বাই আর ওয়ান। সো এখানে আর ওয়ান কোনটা, এইটা, আর আর এফ কোনটা, এই ক্যাপাসিটেন্সের যেই রিঅ্যাকট্যান্সটা, আর ভি ইনটাকে আমি এই পাশে নিয়ে আসলাম। তো সেই সেন্সে এটা লেখা জায়েজ আছে। তো এটাকে আমি আরেক লাইন বাড়াইলে কি লিখতে পারি, মাইনাস 1/2 পাই আর এফসি। এখন এখান থেকে যেটা প্রমাণ করতে চাচ্ছি সেটা হচ্ছে আমার এফ এর ভ্যালু যদি লো হয় তাইলে আমার অপ অ্যাম্প কি হচ্ছে, গেইন আমার হাই হয়ে যাচ্ছে। তো ইফ এফসি যদি আমার লো হয়, অপ অ্যাম্পের গেইন উইল ইনক্রিজ, লুপ গেইনটা ইনক্রিজ করবে। এখন এই লুপ গেইনটা ইনক্রিজ করলে আমার কি সমস্যা হয়, লুপ গেইনটা ইনক্রিজ করলে যেই সমস্যাটা হয়, আমি ধরে নিছি এখানে আপনার ভি এর ভ্যালু কত হচ্ছে, 0। বাট বস্তুত এটা কিন্তু সবসময় 0 হয় না, কারণ আমি সেখানে শুরুতে ধরে নিছিলাম 10 মাইক্রোভোল্ট সমান আমার অ্যাপ্রক্সিমেটলি 0 ভোল্ট হয়, বাট সেটা তো আসলে না। সো সেখানে কিছু আপনার এখানে ভোল্টেজ থাকে, এটা সম্পর্কে আরো ডিটেইলস আপনি জানতে পারবেন। এটা হচ্ছে কি আমি বলছি ইনপুট অফসেট ভোল্টেজ। তো এখানে যদি আপনার ইনপুট অফসেট ভোল্টেজ প্রেজেন্ট থাকে, সেটা আপনার কি করবে, সেটা আপনার এই ইন্টিগ্রেশনের মিউট করেন একজন, আমার নিজের কথা নিজে শুনতেছি। হ্যালো, ঠিক আছে। এই ইনপুট অফসেট ভোল্টেজটা কি করবে, আপনার এই ইন্টিগ্রেশন ভি ইন এর সাথে হয়ে এই পাশে ইন্টিগ্রেশন ভ্যালুটাকে ডিস্টর্ট করে দিবে। সেটা আপনার কিভাবে ডিস্টর্ট করবে, এটাই তো প্রশ্ন না, এটা আমরা কিভাবে ডিস্টর্ট করবে সেটা বলেন। মানে কি? ডিস্টর্ট করবে মানে এখানে যদি কোনো একটা ভোল্টেজ থাকে, আপনি ভি ইন দিলেন, এখানে আরেকটা ভোল্টেজ ছিল, তাহলে সে বাইরে ইন্টিগ্রেশনটা কি দেখাবে, শুধু কি এটা ইন্টিগ্রেশনটা দেখাবে নাকি এই ভোল্টেজটা সহ ইন্টিগ্রেশনটা দেখাবে? আপনি তো পিওর ইন্টিগ্রেশনটা পাইলেন না, পাইলেন? ডিস্টর্টেড না, হলো না এটা সহ রেজাল্টটা, দেখাবে। রেজাল্টটা ডিস্টর্টেড হয়ে গেল। দেখেন একটু আগে আমি কি বললাম, এটা কি ছিল আপনার লুপ গেইন। লুপ গেইন যদি আপনার ওপেন লুপ গেইন বা লুপ গেইন যদি আপনার ইনক্রিজ করে অপ অ্যাম্পের ক্ষেত্রে, তাইলে আপনার কি হচ্ছে, এই অফসেট ভোল্টেজটা সাধারণত ডিসি ইন নেচার হয়। তো এই অফসেট ভোল্টেজটা যদি ডিসি নেচারের হয়, সেটা আপনার কি হবে, এখানে ভোল্টেজ থাকা মানে কি, আগে এখান দিয়ে কারেন্ট ফ্লো হইতো না, এখন এখান থেকে কারেন্ট ফ্লো হচ্ছে, মানে কি এই কারেন্টটা অপ অ্যাম্পের ভিতরে ঢুকতেছে, অপ অ্যাম্পের ভিতরে ঢোকা মানে কি, সে এই গেইনটা পাবে, এই গেইনটা পাইলো, পায়ে সে এখানে কি হবে, আউটপুটে চলে আসবে। বোঝা গেল কি বলতে যাচ্ছি, একবার সিম্পল ভাষা বোঝাইলাম, কঠিনটা না যে সিম্পল ভাষাটাই বুঝাইলাম। কি হলো, এখানে যদি আপনার ভোল্টেজ 0 না হয়, তাইলে আপনার কারেন্ট ফ্লো করলো, কারেন্ট ফ্লো করলে আপনার কি হবে, অপ অ্যাম্পের ভিতরে গেল, অপ অ্যাম্পের ভিতরে যাওয়া মাত্রই সে কি এই গেইন পাবে, গেইন পাইলে সেই আউটপুটটা কি হবে আপনার, এখানে যদি আপনার এটাকে ভিএ বলেন, আউটপুট হবে এ ইন্টু ভিএ। সো এই জিনিসটা আপনার কিসের সাথে হবে, এই যে ইন্টিগ্রেশন অপারেশন সেটার সাথে এটাও আসবে, বাট এটা তো আমি চাই না। এখন এটাকে দূর করার জন্য আমার কি উপায়, দূর করার জন্য উপায় হচ্ছে খুবই সিম্পল,
ইরেজ করে নেই। সিম্পল একটা কাজ করতে হবে, এখানে একটা আপনার রেজিস্ট্যান্স প্যারালাল করে দিতে হবে। করে দিলে আমার কি লাভ? দেখেন আমি আগেই বলছি এই অফসেট ভোল্টেজটা ডিসি ইন নেচার। এখন ক্যাপাসিটেন্সের মধ্যে থেকে যদি আমি ডিসি পাস করি তাইলে কি হবে? এই ক্যাপাসিটেন্সটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়া মানে কি? এখানে কিছু না থাকার সমান। ঠিক আছে, এটা তো আমরা জানি। ক্যাপাসিটেন্সের মধ্যে দিয়ে আমি ডিসি কারেন্ট ফ্লো করাইলে বা ডিসি ভোল্টেজ দিলে এটার এগেইনস্টে এটা ওপেন সার্কিটের মতো কাজ করে। আর এটাই যদি না থাকে তাহলে ইন্টিগ্রেশন তো হবেই না। সো আমার যে উদ্দেশ্য, ক্যাপাসিটেন্স যখন ওপেন হয়ে যাবে তাহলে ইন্টিগ্রেশন তো আমার হচ্ছে না, তখন আমার কি করতে হবে? এটাকে অন্য একটা রাস্তা বাতলাই দিতে হবে যাতে এই ডিসি ভোল্টেজটা সেটা দিয়ে পার হয়ে যায়। সেই জন্য এখানে এরকম একটা রেজিস্ট্যান্স আমি প্যারালালি অ্যাড করে দেই যাতে এই ভোল্টেজটা আমার বা এখান থেকে যে কারেন্টটা উৎপন্ন হয় সেটা এই পাশ দিয়ে চলে যেতে পারে। তো সিম্পল কথায় এটা একটা কাজ। আপনার প্র্যাকটিক্যালি দেখবেন কি যে শুধু এখানে আপনার ল্যাব শিটেও আছে, এখানে আমি শুধু ক্যাপাসিটেন্স দিয়ে থাকি না, এখানে একটা রেজিস্ট্যান্স প্যারালালি কানেক্ট করতে হয়। এনিওয়েজ, এরপরে আমি এটা যদি দেখি একটা ফ্রিকোয়েন্সি রেসপন্স, যদি দেখি যেটা ফ্রিকোয়েন্সি রেসপন্সটা দেখতে কিরকম হবে। এরকম, যেখানে এটাকে বলতেছি হচ্ছে আমি গেইন ইন ডিবি, এটাকে বলতেছি আমি ফ্রিকোয়েন্সি এফ। ঠিক আছে, এখন আপনি আমাকে বলেন, একটা জিনিস বলি আমাকে, আমার এই রেজিস্ট্যান্স যদি না থাকতো, এই রেজিস্ট্যান্স যদি না থাকতো তাহলে আমার কি হইতো? এই ক্যাপাসিটেন্সের মধ্যে দিয়ে ডিসি গেলে কি এই জিনিসটা থাকতো না? মানে এই রেজিস্ট্যান্স যদি আপনি উঠায় দেন তাহলে বেসিক্যালি এই ক্যাপাসিটেন্স আপনার থাকা না থাকা সমান, কারণ এটার মধ্যে দিয়ে ডিসি গেলে তো এটা ওপেন হয়ে যাচ্ছে। তাহলে এটা যদি আপনার ওপেন হয়ে যায়, কোনো ফিডব্যাক কি থাকলো? ফিডব্যাক তো থাকলো না। তাহলে ক্যাপাসিটেন্স কি? তার ইনিশিয়াল গেইনের মতো অ্যাম্পলিফাই করা স্টার্ট করবে। ঠিক আছে, তো অ্যাম্পলিফাই করা স্টার্ট করলে কি হবে? যখন আমার ফ্রিকোয়েন্সি অনেক কম থাকবে, একটু আগে প্রথমে যে কথাটা বলে আসলাম, ফ্রিকোয়েন্সি যখন আমার কম থাকবে তখন সে কি হাইয়েস্ট গেইনটা দেখাবে। এরপর আস্তে আস্তে ফ্রিকোয়েন্সি বাড়তে থাকলে এটার গেইনটাও কমতে থাকবে। বাট এটা তো আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে এটাকে স্টপ করা এবং এই ক্যাপাসিটেন্সটাকে কাজ করানো। এই ক্যাপাসিটেন্সটাকে যদি কাজ করাইতে হয় তাহলে আমার একটা বিষয় চলে আসতেছে, এটা একটু আসলে বোঝানো একটু ক্রিটিক্যাল, বাট তারপর একটু ট্রাই করি, একটু ভালো মতো ফলো করেন। আমার কি হচ্ছে, এখানে ডিসি দিলে এই ক্যাপাসিটেন্সটা থাকতেছে না। যদি না থাকে, আমার এটাকে যদি আমি আর এফ বলি, এটাকে যদি আমি আর বলি, তাহলে তখন আমার গেইন কি হবে? ভি আউট সমান ভি আউট বাই ভি ইন। আগে আমার এক্সি ওভার আর, এখন তো ক্যাপাসিটেন্সটা নাই, উল্টা এই জায়গায় আসছে হচ্ছে আর এফ। তাহলে এখন আবার হবে হচ্ছে এটা কি আর এফ ওভার, হ্যাঁ, মাইনাস আর এফ বাই আর ওয়ান। তাহলে আশা করি বুঝতে পারছেন জিনিসটা। সো এই ডিসি ভোল্টেজ না যাওয়া পর্যন্ত এখানে কিন্তু আপনার এই জিনিসটা আর এফ বাই আর ওয়ান ভ্যালু পর্যন্তই থাকবে। আর ওয়ান, যদি অ্যাবসলিউট গেইনটার কথা চিন্তা করি, নেগেটিভ সাইন তো এটা খালি ফেজ ডিফারেন্স নির্দেশ করে। তো এটা নির্দেশ করে হচ্ছে একটা সার্টেন ফ্রিকোয়েন্সি পর্যন্ত আমার এটা আর এফ বাই আর ওয়ান পর্যন্ত থাকবে। তাইলে কি হচ্ছে, আমার এই জিনিসটা আর কাজ করতেছে না। এরপরে সে নর্মালি
কাজ করবে। এখন যেহেতু আপনারা এসি সার্কিট পড়েই আসছেন, সেখানে ফিল্টার সম্পর্কে আপনাদের ধারণা আছে, সো এটা আপনারা দেখেই বলতে পারার কথা এই জিনিসটা কিছুই না, আমার একটা লো পাস ফিল্টার, তাই না? আর লো পাস ফিল্টার যদি এটা হয় তাহলে অবশ্যই এটার একটা কাট অফ ফ্রিকোয়েন্সিও থাকবে, এফএল। কাট অফ ফ্রিকোয়েন্সিটা কেন ইম্পর্টেন্ট সেটা একটু বলে দেই। কারণ এই কাট অফ ফ্রিকোয়েন্সির এই পাশে যদি আপনার ইনপুট ফ্রিকোয়েন্সি বা সিগন্যাল ফ্রিকোয়েন্সি থাকে, তাহলে কিন্তু অপ অ্যাম্প আবার ইন্টিগ্রেটর হিসেবে কাজ করবে না। কারণ কি, এই পাশে আমার গেইনটা কত দেখেন, এই যে RF/R1, আর RF/R1 আমার কিসের গেইন ছিল? ইনভার্টিং অপ অ্যাম্পের। তো তখন এটা ইনভার্টিং অপ অ্যাম্প হিসেবে কাজ করবে। সো এইটাকে যদি আমার ইন্টিগ্রেটর হিসেবে কাজ করাইতে হয়, তাহলে অবশ্যই আমার আমার ফ্রিকোয়েন্সি তার কাট অফ ফ্রিকোয়েন্সির থেকে বেশি হইতে হবে। এফ মাস্ট বি গ্রেটার দেন এফএল, যেখানে এফএল সমান কি 1/2 পাই RF CF। RF কোনটা আপনার? এই রেজিস্ট্যান্সটা, CF হচ্ছে এই ক্যাপাসিট্যান্সটা। তো এই দুটো ভ্যালু মানে যদি আপনার জানা থাকে, আর ইনপুট সিগন্যাল ফ্রিকোয়েন্সি তো আপনি বের করতেই পারবেন, গ্রাফ থেকে হোক বা কোশ্চেনে বলা থাকলে হোক, তাহলে সেখান থেকে আপনি একটা এস্টিমেট করতে পারবেন যে অপ অ্যাম্পটা কি ইন্টিগ্রেটর হিসেবে কাজ করবে নাকি করবে না। তো এই ছিল বেসিক্যালি অপ অ্যাম্প অ্যাজ এন ইন্টিগ্রেটর। এর থেকে আর আমি টাইম বেশি না নেই, একটা অঙ্ক করানোর ইচ্ছা ছিল। স্যার, সিফাত স্যার, অঙ্কটা কি করাবো? সিফাত স্যার কি আছেন স্যার? স্যার মনে হয় নাই। এক সেকেন্ড। ওকে, তাহলে একটা অঙ্ক, সিম্পল অঙ্ক, এটা একটু আমরা করেই ফেলি। করে এরপর আমরা 15-20 মিনিটস একটু ব্রেক দিব, তারপর সিফাত স্যার আসবে, তারপরটা কন্টিনিউ। থিওরিতে তো আশা করি কারো কোনো সমস্যা নাই, আছে কি? থাকলে এখনই বলেন। হ্যালো, আছেন? স্যার এখন পর্যন্ত প্রবলেম নেই স্যার। বোঝা গেছে মোটামুটি? জি স্যার। আপনাদের কি আগে কখনো আমি ক্লাস নিছি? জি স্যার, 1-1-এ। কি ক্লাস নিছি? স্যার ল্যাবে। কোন ল্যাব? ওই সুইচের ওটা? জি স্যার। ওটা কি এটার থেকে সহজ না কঠিন? হুম, স্যার এটাই এটা থেকে কঠিন তো স্যার। সোজা ছিল। এটা থেকে সোজা ছিল, তাহলে তো ঠিকই আছে, এত কঠিন করে বানানোই হয়েছে। তাহলে আপনারা আমাকে সামনাসামনি দেখছেন, ভেরি গুড। RF এটা হচ্ছে দিলাম 100 কিলো, CF এটা দিলাম কত, 10 ন্যানো ফ্যারাড, এখানে একটা রেজিস্ট্যান্স দিলাম
1 Vin দিলাম। এটা একটা অঙ্ক আপনার, সেখানে দুইটা কাজ করতে হবে। নাম্বার 1 হচ্ছে find the lowest frequency for which the op amp will work as an integrator. নাম্বার 2 হচ্ছে একটা ইনপুট সিকোয়েন্স যদি আমাদের দেয়া থাকে, এরকম হয় এটাকে বললাম 50 মাইক্রোসেকেন্ড, এটাকে বললাম হচ্ছে 100 মাইক্রোসেকেন্ড, এটাকে বললাম 150 মাইক্রোসেকেন্ড। এটা আমার +2, এটা হচ্ছে -2 ভোল্ট। এটা হচ্ছে আমার ইনপুট দেওয়া। তাহলে আমার কি করতে হবে? ফাইন্ড দ্য আউটপুট কার্ভ। এটারই আউটপুটটা কিরকম হবে সেটা আর বের করতে হবে। সরি, তো নাম্বার 1-এ যদি আসি, নাম্বার 1-এ হচ্ছে ফাইন্ড দ্য লোয়েস্ট ফ্রিকোয়েন্সি ফর হুইচ দ্য অপ অ্যাম্প উইল ওয়ার্ক অ্যাজ এন ইন্টিগ্রেটর। খুবই সহজ হিসাব, মানে হচ্ছে এই ফ্রিকোয়েন্সিটা আপনার চাচ্ছে, কারণ এটাই তো লোয়েস্ট ফ্রিকোয়েন্সি, এর থেকে কম হইলে তো আর সেই ইন্টিগ্রেটর হিসেবে কাজ করবে না। তো তাই যদি হয় তাহলে আমি কি লিখতে পারি? FL সমান সমান 1/2 পাই RF CF, সেটা সমান সমান আমার কি হবে? RF কত আমার? 100, CF হচ্ছে 10 ন্যানো। তো এটা করলে আগে ডাইরেক্ট রেজাল্টই লিখে দিই, বাকিটা আপনার ক্যালকুলেটরে করে নিন। 159 হার্টজ। এই ফ্রিকোয়েন্সি থেকে কম হইলে সেটা আর ইন্টিগ্রেটর হিসেবে কাজ করবে না। তো নাম্বার 2 এর জন্য আমরা যদি দেখি, নাম্বার 2 এর জন্য এখন এই কন্ডিশনটা ভেরিফাই করতে হবে যে আদৌ এটা ইন্টিগ্রেটর হিসেবে কাজ করবে নাকি করবে না। করলে একরকম রেজাল্ট, না করলে অন্যরকম রেজাল্ট। ফিগারটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না স্যার উপরে। এটা ঠিক আছে, ঠিক আছে স্যার। তাহলে এখানেই করি। নাম্বার 2 বলছে, এখন হচ্ছে এটারই আমার কাজ হচ্ছে যে এই অপ অ্যাম্প কি আপনার এই যে নিচে যে ফ্রিকোয়েন্সিটা বের করলাম এই ফ্রিকোয়েন্সির মধ্যে থাকে নাকি। যদি এটার থেকে বেশি হয় তাহলে অপ অ্যাম্প ইন্টিগ্রেটর হিসেবে কাজ করবে, নাইলে ইনভার্টিং অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করবে, সেটাই বের করব। করলে দুইটা দুই রকম রেজাল্ট। আচ্ছা আসেন দেখি। তাইলে এফএল তো পাইলাম 159 হার্টজ, এফএল 159 হার্টজ। তাইলে আমার এখানে এই সিগন্যাল ফ্রিকোয়েন্সি বের করতে হবে। সিগন্যাল ফ্রিকোয়েন্সি বের করার জন্য কিভাবে বের করতে পারি? সিগন্যালের আমি টাইম পিরিয়ড জানি, এখান থেকে এতটুকু 2 সাইকেল। তাইলে আমার সিগন্যাল টাইম পিরিয়ড হচ্ছে 100 মাইক্রোসেকেন্ড। 100 মাইক্রোসেকেন্ড যদি হয় তাহলে এটার ফ্রিকোয়েন্সি কত হবে? 1/100 মাইক্রো, which is around কত? 10 কিলোর মতো, তাই না? না হইলে আপনারা ক্যালকুলেটর দিয়ে যেটা আসে সেটাই দেখেন, মানে মোদ্দা কথা বেশি আসবে। তো 159 থেকে যেহেতু এই ভ্যালুটা বেশি, তাহলে কি এটা আমার কি হিসাবে কাজ করবে? ইন্টিগ্রেটর হিসাবে কাজ করবে। ঠিক আছে, কারণ ইন্টিগ্রেটর হিসাবে যদি কাজ করে তাহলে দেখেন এই সিগন্যালটাকে আমি 2 ভাগে ভাগ করলাম। এই পজিটিভ সাইকেল নিয়ে প্রথমে কাজ করব, তারপরে কাজ করব হচ্ছে এই নেগেটিভ সাইকেলটা নিয়ে। তাইলে এটাকে আমি বলি হচ্ছে ভি ইন অফ টি। এটা তো আমার ভি ইন, তাই না? ভি ইন অফ টি, এটাকে ভি ইন 1 যদি দেই তাহলে হচ্ছে আমার 2 ভোল্ট, যখন আমার 0 থেকে
দেন 50 যখন 0 থেকে 50-এর মধ্যে। আবার ভি ইন টু কোনটা হবে -2 ভোল্ট, এটা হচ্ছে 50 থেকে 100 ন্যানো মাইক্রোসেকেন্ড পর্যন্ত। তাহলে সেই হিসাবে আমি ভি আউট এর ডেফিনেশন কি জানি, ভি আউট 1 অফ টি -1/RCF ইন্টিগ্রেট হবে হচ্ছে আমার ভি ইন 1 অফ টি ডিটি প্লাস এখানে যে ভ্যালুটা ছিল সেটাকে ধরে নিলাম আমি 0, কোনো আউটপুট অফসেট ভোল্টেজ নাই। যদি এখানে উল্লেখ করা থাকে তাহলে তো থাকলোই, সেটাই দিবেন, আর না করা থাকলে আপনারা ধরে নিয়েন ওটা 0। তো আর এর ভ্যালু জানি, আর এর ভ্যালু কোনটা, এই যে 1K, আর হচ্ছে আপনার সিএফ এর ভ্যালু হচ্ছে এখানে 10 ন্যানোফ্যারাড। সো এই দুইটা মাল্টিপ্লাই করলে এখানে হবে হচ্ছে -10⁵ আর আর সি মাল্টিপ্লাই করলে এটা আপনার রেজাল্ট আসবে হচ্ছে ইন সেকেন্ড, SECOND, টাইমের সেকেন্ড। ইউনিট হবে এটার সেকেন্ড, ইন্টিগ্রেট করতেছে এটা টাইমের রেসপেক্টে, সো এটাও আপনার সেকেন্ডই হবে আলটিমেটলি। নাকি একটু ভুল বললাম মনে হয়। আচ্ছা এনিওয়েজ এই ইউনিট আপনারা নিজেরা ক্যালকুলেট করে নিয়েন। দেখি এখানে কি হবে। তাহলে ভি ইন আমার কত থেকে হবে, 0 থেকে 50, লিমিটটা দেওয়া আছে 0 থেকে 50। এটা হচ্ছে আমার অ্যামপ্লিটিউড কত, ভি ইন তখন হচ্ছে আপনার 2 ভোল্ট ডিটি, ঠিক আছে। এটাকে ইন্টিগ্রেট করলে আমি কি পারবো, -0.5 50 মাইক্রোসেকেন্ড ওভার টি ইনটু, এটাই তো হয় না, এটাই হয়। না না এটা কি করলাম, সরি এক্সট্রিমলি সরি। টেন টু দি পাওয়ার 5 এখানে থাকতেছে হচ্ছে 2 ইন্টু টি, টি হচ্ছে আপনার 50, তাই না? আচ্ছা এটা করলে হচ্ছে -10 ভোল্ট। তাইলে আপনার ইন্টিগ্রেশনের যে ভ্যালুটা সেটা হচ্ছে আপনার 10 ভোল্ট নেগেটিভ দিকে যাবে, মানে হচ্ছে আপনার পজিটিভ সাইকেলের জন্য এটা 10 ভোল্ট নিচের দিকে যাবে। এখন মনে করেন এখানে যদি আপনার লিমিটটা না থাকতো, যদি 50 লিমিটটা না থাকতো তাহলে আমার আউটপুটটা কি রকম হইতো, -20⁵ ইন্টু টি। এটা কিসের এম এক্স, আর এটাকে যদি বলি আমি ভি আউট হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স। তাইলে একটা কি হবে, এরকম ডাউন স্লোপিং স্ট্রেট লাইন হবে আউটপুটটা, তাই না? বোঝা গেছে? হ্যালো, স্যার বুঝি নাই স্যার, আরেকবার বোঝালে ভালো হয় স্যার। এটা বলতে হবে তো। দেখেন ইন্টিগ্রেশন বুঝতে পারছেন কিভাবে করলাম? জি স্যার। এটা আবার দেখাইলে ভালো হয় স্যার। ইন্টিগ্রেশনও বোঝেন নাই? স্যার যে ওটা বুঝছি স্যার। হ্যাঁ এই যে এটা আসলো 2 ইন্টু টি, টি এর ভ্যালু এই যে 50 বসাই দিলাম, আর যেটা 0 সেটা তো 0ই, 0 হলে পুরোটাই 0 হয়ে যায়, ওটা আর বসাইলাম না। সো এখানে আপনার -10 আসলো আউটপুট রেজাল্টটা। 10টা কোথায় কাজে লাগাবো সেটা আমি বলতেছি, আপাতত ধরে নেন এখানে একটা 10 আসলো। এখন এই গ্রাফের আউটপুটটা আমি কিভাবে পাবো? গ্রাফের আউটপুট পাওয়ার জন্য হ্যাঁ দেখেন এই লিমিটটাকে যদি আমি ডিসরিগার্ড করি, এই লিমিটটা মনে করেন নাই, তাইলে আমার ইন্টিগ্রেশন আউটপুটটা কি হইতো, -10.5 2 ইন্টু কত
টি, তাই না? ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এটা 2 × টি হইতো, তাই তো। এই ভোল্ট নিয়ে কনফিউজড হওয়া যাবে না, এটা কিন্তু আমি ইউনিট দিছি ভোল্ট, এটা বাদই দেন, সব ইউনিট বাদ দেন। 2 ডিটি, এটাকে ইন্টিগ্রেটেড করলে কি থাকে? এটা থাকে, এটাই তো থাকে। রাইট স্যার, 2টা বাইরে আসবে স্যার, ইন্টিগ্রেশন অফ ডিটি হচ্ছে টি। হুম, এটাই বলতেছি। তাহলে এটা কি আমার এম, এটাকে যদি এক্স ধরি, আর এই পাশে কি ছিল ভি আউট, এটাকে যদি ওয়াই ধরি, তাই না? তাহলে কি ওয়াই ইকুয়াল টু এম এক্স। এটা কিসের সূত্র? স্ট্রেট লাইন টু দ্য অরিজিন, সরল রেখা মূলবিন্দুগামী, যেটাই বলেন। তো সেটাই করলাম। এটা সরল রেখা, আবার দেখেন স্লোপ কি আছে, নেগেটিভ। সো এই যে নেগেটিভ স্লোপে এখান থেকে এই পাশে নামলো। এখন সিমিলার এই কাজটাও যদি আপনি এখানে ভিতরে ঢুকায় করেন, একই রেজাল্টই আসবে, খালি এই মাইনাসের জন্য আপনার এখানে এসে প্লাস হয়ে যাবে। তখন আউটপুটটা হবে হচ্ছে এইখান থেকে এই পাশে, আবার এটা এরকম। তাহলে দিসলাম হচ্ছে স্কোয়ার, আউটপুট পাচ্ছি হচ্ছে কি ট্রায়াঙ্গুলার ওয়েভ। ঠিক আছে, এটা হচ্ছে আমার আউটপুট, এই ট্রায়াঙ্গেল ওয়েভটা। বোঝা গেল নাকি বোঝেন নাই? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, স্যার এটা একটু যদি বোঝেন। উপরের দিকে স্যার। কোন দিকে? উপরে স্যার, উপরে আরো আগের উপরে? নম্বরে। হুম, ঠিক আছে স্যার। আচ্ছা, যাই হোক, এখন এই যে 10 বের করলাম, এই 10 এর কি কাজ? 10টা কি? এটা আমার আউটপুটের লিমিটটা, ভোল্টেজ লিমিট বা ভোল্টেজ ক্যাপ। এখানে আমি ইনপুট দিছিলাম কত ভোল্ট? 2 ভোল্ট। তাইলে এখানে আমার কত আসছে আউটপুট? 10 ভোল্টের মতো, তাই না? 10 ভোল্ট যদি হয় তাইলে 10 ভোল্ট এখানে কি হবে? এখানে হবে হচ্ছে -5, এখানে হবে হচ্ছে +5। ঠিক আছে, তাহলে আমার ফাইনাল আউটপুট কার্ভটা কিরকম হবে সেটা একটু ড্র করি। যদি এই 5 ভোল্ট থেকে সে নামলো সেখান, সরি, এই যে নামলো, তাহলে এটা হচ্ছে আপনার +5 ভোল্ট, -5 ভোল্ট। এবং দেখেন কোথায় কোথায় আপনার ইয়েটা ছিল। এই 50 ছিল হচ্ছে এই দুইটার মাঝখানে, এটা ছিল এইটার মাঝখানে, তাহলে সেটা এইভাবেই যাবে। এটা হচ্ছে 50 মাইক্রোসেকেন্ড। বোঝা গেছে অঙ্ক? এই হচ্ছে আপনার আউটপুট কার্ভ। ঠিক আছে, কে বুঝতে পারেন নাই? চ্যাট বক্সে কেউ কিছু লিখতেছেন? বুঝতে পারছেন সবাই? ইয়েস জি স্যার। স্যার। Okay. স্যার। তাইলে এখন এখানে আমি কি দিলাম? স্কোয়ার ওয়েভ দিলাম। যদি সাইন দেই পারবেন? এখানে যদি সাইন ওয়েভ দেওয়া থাকে স্কোয়ারের জায়গায়, তাহলে পারা যাবে না? জি স্যার। কি হবে? আউটপুট কিরকম আসবে? আউটপুট কার্ভটা কি আসবে? স্যার কোসাইন হবে। এটাই, সাইন ওয়েভ থাকলে আউটপুট কার্ভ কোসাইন আসবে। আচ্ছা, এনিওয়েজ, আমার লেকচার এই পর্যন্তই ছিল। ক্লাসের বইয়ের অঙ্কগুলি একটু ভালো মতো প্র্যাকটিস করেন, এন্ড এরপর আপনারা আসলে একটু ব্রেকে যেতে পারেন 15 মিনিটসের মতো। এরপর সিফাত স্যার এসে বাকিটা কন্টিনিউ করবে। আর এই যে ছবি, এগুলি আমি গুগল ক্লাসরুমে দিয়ে দিব, এই যে লেকচারের ছবি। ঠিক আছে, আপনারা ব্রেক নেন, মানে মিটিং লিভ করেন না, মিটিং এ থাকেন, বাট এমনিতে ব্রেক নেন। থ্যাংক ইউ।